নমস্কার, দেখছেন বাংলা@5। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আলোচনায় অবশ্যই আসবো, তবে তার আগে এই মুহূর্তে ট্রেন দুর্ঘটনার খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ট্রেনের অনেকগুলো বগে। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসে এই দুর্ঘটনায় অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে যে খবর। এই মুহূর্তে আর ঠিক কি আপডেট, রেল সূত্রে কি জানা যাচ্ছে, বিস্তারিতভাবে জানবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি খবর পাচ্ছ? দেখো, উত্তরপ্রদেশের গন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস এবং এই ডিব্রুগড় এক্সপ্রেস যাচ্ছিল চণ্ডীগড় থেকে। সেখানে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে এবং এই 10 থেকে 12টি কামরার মধ্যে বেশ কয়েকটি এসি কোচ রয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এবং গোন্ডা জেলায় এই ঘটনা ঘটে। আহত বহু, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দুপুর 2:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যে আচমকা যাত্রীরা বুঝতে পারেন প্রবল ঝাঁকুনি এবং তারপরেই একেবারে রেল লাইন থেকে পাশে জলা জমিতে গিয়ে পড়ে এবং সেখানে বেশ কয়েকটি কামরা উল্টে যাওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক এবং তারা ছুটে প্রাণ বাঁচাবার চেষ্টা, এবং যার ফলে অনেকেই আহত হয়েছেন। এখনো পর্যন্ত আহতের সংখ্যা যেটা জানা যাচ্ছে প্রায় 50 জনের মতো, যার মধ্যে 25 জনের অবস্থা বেশ গুরুতর জখম। তারা উল্টে গেছে, মোট 3টে বগি উল্টে গিয়েছে এবং বেলাইন হয়েছে 10 থেকে 12টি বগি। জুন মাসের পর জুলাই মাসে ফের দুর্ঘটনা হলো। আমরা জানি যে 17ই জুন ফাঁসি দেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনার পর তদন্তে উঠে এসেছিল রেলেরই গাফিলতির বিষয়টি। আর এবারও আবার দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন তারা তৎপর হয়েছে এবং গোন্ডায় পৌঁছেছে স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। তবে দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা প্রথমে ছুটে আসে এবং উদ্ধার কার্য চালায় এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় শতাধিক রেল যাত্রী তারা জখম হয়েছেন এমন খবর আসছে। যদিও 20 থেকে 25 জনের অবস্থা তারা গুরুতর জখম হয়েছেন এবং 2 জনের মৃত্যু খবর আসছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সুষ্ঠুভাবে উদ্ধার কার্য চালানোর জন্য। নজর রাখো রাজীব। एम्बुलेंस आना। আর এবার আমরা আমাদের আলোচনায় আসি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে যাওয়ার যে অভ্যাস, সেই অভ্যাসটা মানুষ বোধহয় ভুলতেই বসেছিল। কারণ বাজারে তো যাওয়া হচ্ছে, কিন্তু বাজারের ব্যাগ ভরছে না, উল্টে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে লাগাতার যে হারে দাম বৃদ্ধি হয়েছিল শাকসবজির, সমস্ত কিছুর, সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের, আম জনতার রীতিমতন নাভিশ্বাস অবস্থা, পকেটে রীতিমতন ছ্যাঁকা বলা যায়। কি খাবে, পাতে কি পড়বে, কি রান্না করবে, সেই চিন্তায় সবাই কিন্তু রীতিমতন অবস্থা খারাপ বলা যেতে পারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করলেন এবং এই বৈঠক থেকে তিনি কড়া বার্তা দিলেন, সময়সীমা বেঁধে দিলেন 10 দিনের, যে এই 10 দিনের মধ্যে যেভাবেই হোক বাজার দর নিয়ন্ত্রণে আনতেই হবে। সেই 10 দিনের সময়সীমা আজকে শেষ হচ্ছে এবং আজকে দাঁড়িয়ে 10 দিন আগে এবং আজকে দাঁড়িয়ে 10 দিন পর বাজার দরের কতটা ফারাক হলো, সাধারণ মানুষ, আম জনতা আদৌ কি স্বস্তি পেল? প্রথমে কলকাতার বাজারের দিকে নজর রাখি। ঠিক কি ছবি, কলকাতার বাজারের কি অবস্থা, দেখুন প্রতিবেদন। প্রথমে তীব্র তাপপ্রবাহ, তারপর খামখেয়ালি বৃষ্টি। লোকসভা ভোট মিটতেই চড়তে শুরু করে সবজির দাম। বাজারে থলে ভরার আগেই পকেট খালি হওয়ার দশা আমজনতার। এই পরিস্থিতিতে আনাজের দামে হ্রাস টানতে আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 9 জুলাই নবান্নের বৈঠকে সবজির মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নির্দেশ দেন আনাজের দর কমিয়ে আম জনতার নাগালে নিয়ে আসতে হবে 10 দিনের মধ্যে। আমি আপনাকে বলছি উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন। গত 10 দিনে কলকাতার বিভিন্ন বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। তাতে সবজির দাম কমলো কি? উত্তরের খোঁজে শহরের সবজি বাজারগুলি ঘুরে দেখলেন জি 24 ঘন্টার প্রতিনিধি। মুখ্যমন্ত্রী 10 দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন।
সময়সীমা বেঁধে দেওয়ার পরের দিন থেকে কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন বাজারে এক নাগারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স তারা অভিযান চালিয়েছে। এই অভিযানের ফলে অনেকটা দাম কমেছে বলে দাবি করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। কিন্তু মূলত যে দুটি সবজি নিত্যদিন এমনকি অতি নিম্নবিত্ত বাঙালির কাজে লাগে, সেই চন্দ্রমুখী এবং জ্যোতি আলুর দাম এখনো পর্যন্ত খুব একটা কমানো যায়নি। 9 জুলাই চন্দ্রমুখী আলুর দাম ছিল 40 টাকা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেওয়ার ডেডলাইন অনুযায়ী 18 জুলাই চন্দ্রমুখী আলুর দাম একই রইল 40 টাকা। জ্যোতি আলুর দামও একই রইল 35 টাকা কিলো প্রতি। পেঁয়াজের দাম 50 টাকা থেকে একটু কমে দাঁড়িয়েছে 45 টাকা। টমেটোর দাম 80 টাকা থেকে তো কমলই না, বরং বেড়ে গেল আরো 20 টাকা। এখন কিলো প্রতি টমেটোর দাম 100 টাকা। কাঁচা লঙ্কার দাম একটু কমেছে, 150 টাকা থেকে কমে হয়েছে 120 টাকা। বেগুনের দাম কমলো অনেকটাই, 120 টাকা থেকে কমে বেগুনের দাম 50 টাকা। ঢেঁড়স 70 টাকা থেকে কমে 40 টাকা। পটল 60 টাকা থেকে কমে 40 টাকা। লাউয়ের দাম কমে দাঁড়িয়েছে 40 টাকা থেকে 30 টাকা। অর্থাৎ গত 10 দিনে বেশ কয়েকটি সবজির দাম কমলেও আলু পেঁয়াজের দামে খুব একটা স্বস্তি পাওয়া যায়নি। টমেটোর দাম তো কমার বদলে বেড়ে সেঞ্চুরি পার করে ফেলেছে। 10 দিন আগে যে দাম ছিল সবজি তার থেকে অনেক সাথে অনেক কমে। দাম কমলো না কেন? টমেটোর দাম কমছে না সেটা আমরা কি করে বলবো, তা তো কমছে না। এই টমেটো কোথাকার? বাইরের টমেটো। তোমরা আনো কোথা থেকে? আমরা আনি শিয়ালদা থেকে। আগামী দিনে এই দামটুকু ধরে রাখা যাবে তো, নাকি নজরদারি কমলেই চড়তে শুরু করবে বাজার দর? চিন্তা যাচ্ছে না আমজনতার। টাস্ক ফোর্স বিগত 10 দিনে তাদের বাজার অভিযানের সাফল্যের কথা যতই বলুন না কেন, মধ্যবিত্ত মানুষ আশঙ্কার প্রমাদ গুনছেন টাস্ক ফোর্সের অভিযান শেষ, এবার কি তাহলে নতুন করে বাজারে আবার দাম বাড়বে? উঠছে প্রশ্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, গড়িয়াহাট বাজার, কলকাতা। কলকাতার বাজারে সামগ্রিকভাবে কি ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, জেলার বাজারের ছবিও অবশ্যই তুলে ধরবো, যেখানে দেখা যাচ্ছে যে কিছু সবজির দাম যেরকম কমেছে, অন্তত কলকাতার বাজারের দিকে যদি আমরা নজর রাখি, সেক্ষেত্রে আলু বা টমেটো এই জাতীয় সবজিগুলো, বিশেষ করে আলুর কথাই যদি বলি, নিত্য প্রয়োজনীয় এই সবজি, তার দাম কিন্তু এখনো পর্যন্ত নাগালের মধ্যে আসেনি, তার দাম কিন্তু কার্যত কমেইনি বলা যায়। আমরা আলোচনায় আসবো এই জায়গা থেকে। আমাদের সঙ্গে আজকে যারা স্টুডিওয়ে রয়েছেন, আমাদের সঙ্গে আলোচনায় যারা রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র থাকছেন, আমার সঙ্গে বিজেপির তরফ থেকে মণিকাঞ্চন পাল থাকছেন, আমার সঙ্গে কংগ্রেসের তরফ থেকে লিপিকা ঘোষ থাকছেন এবং টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাই। আর এই জায়গা থেকে আমি প্রথমেই রবীন্দ্রনাথ বাবুর কাছেই যাব। রবীন্দ্রনাথ বাবু, কলকাতার বাজারের ছবি আমরা দেখলাম, কিছু সবজির দাম কমেছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় আলুর কথাই যদি বলি, কিংবা টমেটোর দাম তো আরও বেড়ে গেছে, অন্তত যে ছবি সামনে আসছে। আলুর দাম কার্যত একই রয়েছে। তো কি বলবেন? কারণ সাধারণ মানুষের এই আলুর টমেটোর মতন সবজি প্রত্যেক দিনই লাগে। আলুর দামও কমেছে। 1400 আমরা যখন নামি তখন 1460 টাকা বস্তা ছিল, হ্যাঁ, এখন সেটা দাঁড়িয়েছে 1360 টাকা আজকের রেট বলছি। আলুর দামও কমেছে এবং আলু অনেক জায়গাতেই 33 টাকা 32 টাকায় বিক্রি হচ্ছে। এখন কেউ যদি এগুলো বেশি দাম নেয়, তাহলে তার জন্য প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা বলে এসেছি, আজকেও আমরা নতুন বাজার এবং শোভা বাজারে গিয়েছিলাম, এবং ওই বাইরে একটা লম্বা বাজার বসে ওখানে, সেটাতেও আমরা বলেছি যে দাম বেশি নিলে ভুগতে হবে, এসব চলবে না। মানে আপনার 1360 টাকা মানে 27 টাকা করে কিনছে, 27 টাকা করে কিনে আর রিটেলে 35 টাকা করে বেচবে, এসব চলবে না। পরিষ্কার আমরা বলেছি আলুর দামও কমবে। সবজি ম্যাক্সিমাম সবজি, টমেটোর দাম কমেছিল, 60-এর নিচে নেমে গেছিল, আবার গত দুদিন টমেটো এখন এখানে হয় না, এগুলো বাইরের থেকে সাপ্লাই আসে বলে আবার দামটা আসেনি টমেটো, যার জন্য দামটা একটু বেশি হয়েছে। কিন্তু আমরা আশা করছি এটাও কমে যাবে। সব সবজির দাম 50 টাকার নিচে নেমে এসছে। ইভেন বেগুন যেটা 150-200 টাকা বিক্রি হচ্ছিল, সেগুলো 50-এ চলে এসছে। গত 10 দিনে মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে মাথায় রেখে, আপনি বলছেন যে 10 দিনে বাজারের যে লাগাম ছাড়া দর ছিল, 10 দিনে আপনি বলছেন যে আজকে 10 দিন শেষ হচ্ছে, আজকে দাঁড়িয়ে বাজার দর নিয়ন্ত্রণে এসেছে।
অনেকটা 50% দাম কমেছে। মানে ধরুন শশাটা বিক্রি হচ্ছিল আমরা যখন এবারে নামি 100 টাকা করে, যেটা এখন 50 টাকায় পাওয়া যাচ্ছে। যেটা বরবটি 100 টাকায় বিক্রি হচ্ছিল সেটাও 50-এর নিচে। পটল বিক্রি হচ্ছে হোলসেলে দেখেছি 15 টাকা, সেটা 50 টাকা করে বিক্রি করছে। আমরা বলেছি এসব চলবে না, ওটা 15 টাকার মালটা খুব বেশি হলে 20 টাকা নেওয়া যায়, এর বেশি চলবে না। এইসব অনেক সবজির দাম পড়ে গেছে। আমরা এগুলো হোলসেল মার্কেট, রিটেল মার্কেট সমস্তই সার্ভে করে এই জায়গা থেকে আমি একটু মণিকাঞ্চন বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, আসবো আপনার কাছে। এই জায়গা থেকে যে টাস্ক ফোর্সের অভিযান চলছে এবং রবীন্দ্রনাথ বাবু যেমনটা বলছিলেন যে আমরা বলে এসেছি যে এটা চলবে না, কিন্তু যতক্ষণ নজরদারি ততক্ষণই দাম কমা, তারপরে এই দামটা আদৌ কতটা ধরে রাখা সম্ভব সেটা নিয়েও একটা কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, এর আগের দিনও আমি 24 ঘন্টায় শো করে গেছি এই বিষয়ে। তো বিষয় হচ্ছে, আমি সেদিনও বলেছিলাম যা হচ্ছে সব ভাববাচ্চে হচ্ছে, কর্মবাচ্চে কিছুই হচ্ছে না, কাজ করতে হবে। আমরা শুনেছি ছোটোবেলা থেকে সর্ষের মধ্যে ভূত, আর সর্ষের মধ্যে ভূত না, ওঝা নিজেই ভূত এখানে। কারণ আমরা যে দেখছি আজকে গোদের উপর বিষ পোড়া, দেখুন আজকে রাত থেকে চিকেন মানে পোলট্রি মুরগি বন্ধ হয়ে যাচ্ছে তোলাবাজের জন্য। এতদিন ফোড়ে ছিল, দালাল ছিল, এখন তোলাবাজ, পুলিশ তোলাবাজের জন্য বন্ধ হয়ে যাচ্ছে পুলিশ মন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ কোনোভাবেই যেন শুধু মিষ্টি মিষ্টি কথা বলে লোককে শুধু ভাসিয়ে রাখা, কোনোভাবেই আসল কাজটা করছে না। টাস্ক ফোর্সের তো পাওয়ার নেই, অথরিটি নেই অ্যারেস্ট করার। টাস্ক ফোর্স রিপোর্ট করতে পারবে, অ্যারেস্টকে করবে পুলিশ। উনি যে বলছিলেন এতক্ষণ ধরে যে আমি বলে এসেছি, করে এসেছি, মানে আমার দায়িত্ব আমি ছেড়ে এসেছি, কি হবে, আলটিমেট রেজাল্ট কোথায়? আজকে দেখুন উনি নিজে, ওনার কথাতেই আমি বলছি যে শশা 50 টাকা, 50 টাকা কি আদৌ দাম হয়? আমি নিজে বাজার করি রেগুলার, 20-25 টাকা থেকে শশা কেনা যায়। আপনার লঙ্কার দাম উনি অ্যাভয়েড করে গেলেন, লঙ্কা আজকের দিনেও 120 টাকা। লঙ্কা তো বাইরে থেকে আসে, লঙ্কার দাম অনেকটাই বেশি। হ্যাঁ, লঙ্কা তো বাইরে থেকে আসে না, লঙ্কা তো এখান থেকে। অর্থাৎ আমি ইমেজ বিল্ডিং, মমতা ব্যানার্জি যে সেদিন প্রেস কনফারেন্স করুক আর রিভিউ মিটিং করুক, সেটা ছিল ইমেজ বিল্ডিং একটা মিটিং। সেই ইমেজ বিল্ডিংয়ের জায়গা থেকেই বলছি, উনি শুধু মিষ্টি মিষ্টি কথা বলবেন। আপনি বলুন, যারা এখানে টাস্ক ফোর্সের যিনি বসে আছেন, আপনার এই 10 দিনে এই যে দাম বেড়েছে, কজন দালালকে অ্যারেস্ট করেছেন, কজন ফোরেকে অ্যারেস্ট করেছেন? প্রান্তিক মানুষ, চাষিদের কথা তো চাষিরা তো পাচ্ছে না। ধনে পাতা, জমি ভর্তি ধনে পাতা 500 টাকায় কিনছে, সেটা বাজারে আস্তে আস্তে 5000 টাকা হয়ে যাচ্ছে। মাঝখানে এত হাত ঘুরছে, এত দালালের চক্কর। তো সুতরাং এই 10 দিনে দাম যে কমবে, বা যারা দাম বাড়িয়েছিল, দোষ করলো, তাদের শাস্তি স্বরূপ আমার যিনি আছেন টাস্ক ফোর্সের ভদ্রলোক, তার কাছে অবশ্যই আসবো। কৃষ্ণদয়া, লিপিকাদি, অবশ্যই আপনাদের কাছেও আসবো। এই যে মাঝখানে যেটা বারবার করে এই বিষয়টাও কিন্তু সামনে এসেছে যে যখন এতটা দাম বেড়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে তো এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে পাইকারি বাজার এবং খুচরো বাজার মাঝখানে কিছু দূরত্ব, কিন্তু তার মধ্যেও কিন্তু সেখানেও দাম প্রায় 30-40 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে, কারা এর পিছনে রয়েছে? এই যে মধ্যস্বত্বভোগী বা ফোরেদের কথা সামনে আসছে, তাদের জন্য কি পদক্ষেপ, এই প্রশ্নও থাকছে। এই প্রশ্ন নিয়েই ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। দেখছেন বাংলা এট 5। আর যেই বিষয়টায় প্রশ্ন রেখে আমি বিরতিতে গিয়েছিলাম যে যতক্ষণ টাস্ক ফোর্সের নজরদারি, ততক্ষণই কি দাম এই কমার দিকে বা দাম কিছুটা নিয়ন্ত্রণে বলা যায়? নজরদারি হটালে তারপরে কি মাঝখানে মধ্যস্বত্ব যে ভোগীদের কথা আসছে বা ফোরেদের কথা আসছে, তাদের সব বিরুদ্ধে কি পদক্ষেপ? এই বিষয় নিয়ে আমি কৃষ্ণদার কাছে যাব। কৃষ্ণদা, কি বলবেন? যে মূল্য বৃদ্ধি বা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনাটা যদি আমরা কারেক্ট পার্সপেক্টিভে দেখতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে পশ্চিমবাংলার যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা সর্বভারতীয় প্রেক্ষাপটে কোথায় দাঁড়িয়ে আছে। আজকে যদি ভারত সরকারের শুধু গত মাসের আমি তথ্য দেখি, তাহলে ভারত সরকারের যে প্ল্যানিং ডিপার্টমেন্ট, তার থেকে যে তথ্য বেরিয়ে এসছে, সেটা বলছে সর্বভারতীয় প্রেক্ষাপটে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা হচ্ছে 4.74, আর পশ্চিমবাংলাতে সেটা দাঁড়িয়ে আছে 3.4। আজকে যদি বড় রাজ্যগুলো দেখি, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাজ্য দেখি, সেখানে উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, আসাম আছে, সিকিম আছে। সিকিম বাদে সবকটা রাজ্য থেকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কেন্দ্র সরকারের তথ্য অনুযায়ী সেটা হচ্ছে পশ্চিমবাংলা থেকে বেশি। তার মানে যদি মূল্য বৃদ্ধি দেখি, পশ্চিমবাংলাতে নিশ্চয়ই মূল্য বৃদ্ধি হচ্ছে, আমরা সকলে সরব হয়েছি, রাজ্য সরকার তৎপর হয়েছে। কিন্তু আমরা যদি সর্বভারতীয় প্রেক্ষাপটে দেখি, যাদের অন্যান্য রাজ্যগুলোতে মূল্য বৃদ্ধি আরো
ঘনীভূত হয়ে পশ্চিমবাংলা থেকে সেখানকার অবস্থা আরো করুণ, আরো ভয়াবহ। তো এরকম একটা বিষয়, অনেকগুলো বিষয় আছে এখানে কৃষি ক্ষেত্রে যেগুলো রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নয়। যেরকম পশ্চিমবাংলাটা স্বাধীন দেশ নয়, পশ্চিমবাংলা একটি অঙ্গরাজ্য। তো আমাদের এখানকার ফলন অন্য রাজ্যে যেতে পারে, অন্য রাজ্যের ফলন আমাদের এখানে আছে। আপনি মনে রাখবেন মুখ্যমন্ত্রী যেদিন মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে বলেছিলেন, মুখ্যমন্ত্রী একটা তথ্য দিয়েছিলেন যে পেঁয়াজের ফলন মূলত নাসিক বেল্টে, মহারাষ্ট্র এইসব জায়গাতে হয় এবং সেই পেঁয়াজই সারা ভারতবর্ষে আসে এবং পেঁয়াজের দাম বাড়াতে নিয়ন্ত্রণ করাটা কেন্দ্রের সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। অথচ পশ্চিমবাংলাতে বিগত 5-7 বছরে আমরা বিভিন্ন কৃষি পদ্ধতি এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজের ফলন বাড়াবার বা পেঁয়াজের নতুন করে ফলন চাষিদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তার জন্য বেশ সংখ্যক পেঁয়াজ হচ্ছে এখানে। কিন্তু অদ্ভুত বিষয়, পশ্চিমবাংলার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশ, আর পশ্চিমবাংলার মানুষকে বেশি দামে নাসিকের পেঁয়াজ কিনে খেতে হচ্ছে। সেটা একটা আপনি যদি শুধু পেঁয়াজের কথাই বলেন, কিন্তু যেখানে প্রশ্নটা সেই একই জায়গায় থাকছে, সেটা সর্বভারতীয় ক্ষেত্রের দিকে অন্যান্য রাজ্যের তুলনায় যদিও হয় বা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হয়, সাধারণ মানুষ তারা বাজারে গিয়ে কিছু কেনার মতন পাচ্ছে না, কারণ তাদের সেই সামর্থ্যই থাকছে না, দাম এতটাই বেশি। সেটাই প্রশ্ন, সেটা নিয়েই আলোচনা। লিপিকাদি, আপনি কি বলবেন? না, আমার অদ্ভুত লাগছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি প্রথমত বলবো যে টাস্ক ফোর্সে যিনি এসে বসেছেন তিনি হয়তো স্বপ্ন দেখছেন যে ওটা কমালে ভালো হতো। আমি কালকে বাজার করেছি, কালকেও দেখেছি চন্দ্রমুখী আলু 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা, শশায় হাত দেওয়া যাচ্ছে না, বেগুনে হাত দেওয়া যাচ্ছে না, লঙ্কায় হাত দেওয়া যাচ্ছে না। এগুলো দেখছি, এগুলো আমি জেলাতে থাকি, সেই জন্য জেলার জায়গাগুলো যদি দেখা যায় তাহলে দেখা যাবে এখানে দাম একটুও কমেনি। ওনারা কোথায় গিয়ে কি বলছেন, হয়তো পাইকারি রেটের কথা বলছেন, ডেইলি যারা বাজার করে তাদের যা কিনতে হচ্ছে সেই পয়সাতেই। প্রশ্ন এই জায়গাতেই থাকছে, আসবো লিপিকাদি, প্রশ্ন এই জায়গাতেই থাকছে যে দাম কমার কথা বা যে দাম নিয়ন্ত্রণের কথা মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়ায় 10 দিনের সময়ের মধ্যে টাস্কফোর্সের সদস্যরা বলছেন। রবীন্দ্রনাথ বাবুর কাছে এই বিষয়ে অবশ্যই আবারও আসবো, কিন্তু আদৌ বাস্তবে বাজারের ছবিটা ঠিক কি? কলকাতার ছবি তো আপনারা দেখলেন, জেলার ছবিও আপনাদের দেখাবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আলোচনায় অবশ্যই আসবো, তবে তার আগে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নিউ টাউনের অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ইলেকট্রিক মিটার থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। নান্টু হাজরা এই মুহূর্তের পরিস্থিতির বিষয়ে জানাবেন। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে, কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় ওই আবাসনে। নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটি অভিজাত আবাসন, সেই আবাসনের 10 তলাতে আগুন লাগে বলে আমরা জানা যাচ্ছে। কিন্তু 10 তলাতে আগুন লাগে এবং সেই 10 তলার সেই আগুন যখন লাগে সেই কালো ধোঁয়ায় কিন্তু গোটা বিল্ডিং এ ছড়িয়ে পড়ে এবং সেই কালো ধোঁয়ার ফলে কিন্তু বেশ কয়েকজন সেই বিল্ডিং এ আটকে পড়ে। পরবর্তী স্থানীয়দের চেষ্টা এবং দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে দমকল কর্মীদের চেষ্টায় প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যেই একজন মহিলা যিনি এই অসুস্থ হয়ে পড়েছেন তাকে কিন্তু উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দমকল কর্মীদের যেটা প্রাথমিক অনুমান যে মিটার বক্সে আগুন লেগে যাওয়ার ফলে শর্ট সার্কিট জনিত কারণে আগুন লেগে যাওয়ার ফলে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক রাজার নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনিও পৌঁছে যান। তবে এই যে অগ্নিকাণ্ডের ফলে রীতিমতো কিন্তু একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়, গোটা বিল্ডিং কিন্তু খালি করে দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে। নজর রাখুন নান্টু। ফায়ার ব্রিগেড খবর পেয়ে গেছেন, হাইসি খবর পেয়েছেন, চলে এসেছেন। এখন শোনা যাচ্ছে যে একজনকে একটু দেখা গেল যে অক্সিজেনের অভাব হচ্ছে, ঘাবড়ে গেছে। প্রাথমিকভাবে যা মনে হচ্ছে যে একটা কোনো শর্ট সার্কিট বা কোনো একটা কেবল কিছু, সেটা এখন আমি কনফার্ম না। আপাতত দৃষ্টিতে কন্ট্রোল, এখন দেখা যাক কি ধরনের। আবারও আলোচনায় আসবো এবং যেটা বলছিলাম যে কলকাতার বাজারের ছবি আমরা দেখলাম, একটু যদি জেলার দিকেও নজর রাখা যায়, জেলার বাজারের হাল হকিকত কি? প্রথমে হাওড়ার বাজার দেখুন। 9 জুলাই জ্যোতি আলু 42 টাকা কেজি প্রতি। 18 জুলাই সেই দাম হয়েছে কিছুটা কমে 38 টাকা প্রতি কেজি। চন্দ্রমুখী আলু 9 জুলাই দাম ছিল কেজি প্রতি 35 টাকা। 18 জুলাই সেই দাম কিছুটা কমে হয়েছে 32 টাকা প্রতি কেজি। পেঁয়াজ
9 জুলাই দাম ছিল কেজি প্রতি 50 টাকা, 18 জুলাই কিছুটা কমে দাম হয়েছে 40 থেকে 45 টাকা প্রতি কেজি। কাঁচা লঙ্কা 180 টাকা কেজি প্রতি দাম ছিল 9 জুলাই, 18 জুলাই দাম বেশ কিছুটা কমেছে 120 টাকা প্রতি কেজি। বেগুন 80 থেকে 100 টাকা দাম ছিল কেজি প্রতি 9 জুলাই, 18 জুলাই দাম রয়ে গেছে অপরিবর্তিত। ঢ্যাঁড়স 9 জুলাই দাম ছিল 80 টাকা প্রতি কেজি, 18 জুলাই দাম কমে হয়েছে 60 টাকা প্রতি কেজি। পটল 9 জুলাই দাম ছিল 60 টাকা প্রতি কেজি, 18 জুলাই সেই দাম কিছুটা কমেই হয়েছে 40 টাকা প্রতি কেজি। বাজার দরের একটা ছবি আপনাদের সামনে রাখলাম, আর এবার সাধারণ মানুষ, হাওড়ার জেলাবাসী, তারা কি বলছেন এই বাজার দরের পর দেখুন। জিনিসপত্রের দাম একটু নিয়ন্ত্রণে এসছে, কিন্তু আরও যদি এটা নিয়ন্ত্রণে রাখা যায় তো খুবই ভালো হয়। বাজারে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের ক্ষেত্রে এটা খুবই কষ্টকর পরিস্থিতি। এখনও যে যার মতন ইচ্ছা দাম বাড়িয়ে যাচ্ছে, আরও নিয়ন্ত্রণ করা উচিত যাতে সাধারণ মানুষের কিছুটা হলেও উপকার হয়। যখনই দাম বাড়ে এরা মাঝে মাঝে বাজার পরিদর্শন করে, সবাইকে একটু ধমকে চমকে কিছুদিন চলে, তারপরে আবার জেকে সেই সেটাই চলে। মারাত্মক কিছু কমেনি, অল্প কিছু কমেছিল, আবার জেকে সেই যে যার মতো করে দাম নিচ্ছে। আর এবার জলপাইগুড়ির বাজার দর সেটাও একবার দেখি। 9 জুলাই যেখানে আলুর দাম ছিল 35 টাকা প্রতি কেজি, 18 জুলাই সেই দাম কমে হয়েছে 30 টাকা প্রতি কেজি। পেঁয়াজ 45 টাকা ছিল 9 জুলাই, 18 জুলাই 40 থেকে 45 টাকা, অর্থাৎ দামের হেরফের তেমন হয়নি। টমেটো 70 টাকা 9 জুলাই ছিল দাম, 18 জুলাই দাম একই রয়েছে 70 টাকা প্রতি কেজি। কাঁচা লঙ্কা 120 টাকা প্রতি কেজি 9 জুলাইয়ের দাম, 18 জুলাই দাম অপরিবর্তিত। বেগুন 9 জুলাই দাম ছিল 70 টাকা প্রতি কেজি, 18 জুলাই কিছুটা কমে 60 টাকা প্রতি কেজি। ঢ্যাঁড়স 9 জুলাই ছিল 70 টাকা প্রতি কেজি, 18 জুলাই 60 টাকা প্রতি কেজি, দাম কিছুটা কমেছে। পটল 60 টাকা প্রতি কেজি 9 জুলাই দাম ছিল, 18 জুলাই সেই দাম হলো 50 টাকা প্রতি কেজি। স্কোয়াশ 40 টাকা প্রতি কেজি দাম ছিল 9 জুলাই, 18 জুলাই দাম অপরিবর্তিত। এই বাজার দর নিয়ে জলপাইগুড়িবাসীর কি বক্তব্য শোনাবো। বাজারের অবস্থা আগুন আগুন আগুন, কিছু কেনার মতো কোনো কিছু মানে ইয়ে নেই। আমাদের যা মানে তার থেকে মাছ মাংস খাওয়া ভালো, সবজির থেকে মাছ মাংস খাওয়া ভালো। ঊর্ধ্বমুখী থেকে নিম্নমুখী 10 টাকা করে কিলোতে কমে গেছে অনেক জিনিস। আলু 30 টাকা করে নিলাম, হচ্ছে পেঁয়াজ নিলাম হচ্ছে 45 টাকা করে। যেখানে 20 টাকা বা 10 টাকা কেজি পেঁয়াজ, এখন সেখানে 40-50, আলু তো 40-এর নিচে পাওয়াই যাচ্ছে না। জিনিসের দাম অস্বাভাবিক, আমাদের মতন মধ্যবিত্ত করে চলাই মুশকিল। কিছুটা বাজার এখনো তো সেরকম কিছু বুঝতে পারছি না। মণিকাঞ্চনবাবু, শুনলেন আপনি, জলপাইগুড়ির দাম আমরা দেখালাম, হাওড়ার দাম আমরা দেখালাম, সাধারণ মানুষের বক্তব্য শুনলাম। যে দাম যেটুকু কমেছে বলে দেখছি আমরা বাজারের ছবি, সেই দাম মানে কমার ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে কি ওই দামটা এখন কমার পর্যায়ে বলা যায়? 10 টাকার হেরফের। আসল কথা, ইলেকশনে ভালো রেজাল্টের পর তৃণমূলের প্রতিনিধি ভুলে গেছে যে জনগণের সাথে ফাজলামোটা করা, মজা করাটা উচিত নয়। উনি অনেক আগের দিনও শোয়ে একই কথা, পার্সপেক্টিভ, অ্যাটিটিউড, কি ভিউ পয়েন্ট, এর একটা আসপেক্ট আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা। কিন্তু মোদ্দা কথা যে আজকে প্রায় 13 বছর হয়ে গেল ক্ষমতায় রয়েছে, এখন তো তাদের কন্ট্রোলে। পেঁয়াজ নিয়ে যখনই হয় চলে যায় নাসিকে। আরে পেঁয়াজ তো এখানে কেন হচ্ছে না? নাসিকের পেঁয়াজ তো রাজ্যকে ওভারটেক করে তো এখানে বিক্রি হচ্ছে না, তাহলে রাজ্যের লোক তো ওখান থেকে টাকা তুলছে, টাকা নিচ্ছে, টাকা ঢুকছে, তাহলে কেন পেঁয়াজের দাম কন্ট্রোল করছে না? পেঁয়াজ বাংলাদেশে চলে যাচ্ছে, এখানে নাকি যুক্তি দিচ্ছে, মানে এক একটা যুক্তি দিয়ে মরা মানুষ হেসে উঠবে যে যুক্তি বাংলাদেশে চলে যাচ্ছে। ভাই, তোমাদের পেঁয়াজ, রাজ্যের পেঁয়াজ কেন্দ্র তো এসে তুলে নিয়ে চলে যাচ্ছে না, এখানে রাজ্যের লোক বিক্রি করছে, তাহলে প্রশাসন কি করছে? যে দেখে আগে তো বাঙালি, আমরা বাংলায় যারা বাসি তারা খেয়ে বাঁচবো, তারপরে তো বাইরের লোক খাবে। সুতরাং কোনো কাজ করার কোনো ইচ্ছা নেই, ভাব পাচ্ছে। আমি যে প্রশ্ন দুটো করেছিলাম, যে টাস্ক ফোর্সের কাছেও করেছিলাম, তৃণমূলের প্রতিনিধি অর্থাৎ শাসক দলের কাছেও করেছিলাম, যে আপনারা যে এই দাম বাড়ছে, এই যেটুকু কমেছে, যেটুকু দেখানো হলো, সেটা তো চোখ বোলানো। হয়তো অনেক সময় কি হয়, কাঁচামাল যে বেশিক্ষণ থেকে গেলে নষ্ট হয়ে যাবে, চলো একটু কম পয়সায় দিয়ে দিই, এটার জন্যই এই দামটা কমেছে, এই 10 টাকা 5 টাকা এর জন্য। কিন্তু আলটিমেটলি কোনো একটা হেরফের কিন্তু হয়নি। আমার বিষয় হচ্ছে, চোর চুরি করবে, এটা স্বাভাবিক, চোরের ধর্ম। দালাল দালালি করবেই, ফোরে তো টাকা তুলবেই, পুলিশ তোলাবাজি করছে,
কিন্তু এর জন্য অ্যাকশন কোথায় হচ্ছে? গত 10 দিনে যে একটা জায়গা দেখিয়ে দিই যেখানে ভোরের করে দালাল ধরে যারা এই দাম বাড়াচ্ছে তাদের কাছে দিকে আমরা টাকা তুলে শাস্তি দেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আপনার একটা এক্সাম্পল দিচ্ছি, বেশি দূর যেতে হবে না, শিয়ালদার কোলে মার্কেট আর শিয়ালদার খুচরো মার্কেট, আপনি চলে যান 15 মিনিট সময় দিন, দেখবেন কত দামের হেরফের হয়ে যাচ্ছে। একদমই পাইকারি বাজার এবং খুচরো বাজারের মধ্যে দামের পার্থক্য কিন্তু নজরে আসছে, আর এই নিয়ে কিন্তু একটা অভিযোগও রয়েছে। আমি এই জায়গা থেকে কৃষ্ণদার কাছে জানতে চাইবো, কৃষ্ণদা, এই যে পাইকারি এবং খুচরো বাজারের মধ্যে দামের হেরফের, সেটা নিয়ে তো একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। দেখুন নিরঞ্জনা, বিষয়টা হচ্ছে বিজেপি যদি অজ্ঞ হয় তাহলে আমার তো কিছু করার নেই। এক্সপোর্টে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট লাগু আছে, যেটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। যেই জিনিসের আমাদের এখানে ফলন বা চাহিদা বেশি বা ফলন কম, সেই জিনিসগুলো যাতে বাইরে না চলে যায়, বিদেশে যাতে রপ্তানি না হয়ে যায়, তার জন্য এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আন্ডারে সেই জিনিসগুলোকে করতে হয়। তো যদি কেন্দ্র সরকার পেঁয়াজকে না করে তার কৃত্রিম এখানকার চাহিদা বাড়িয়ে দেয় এবং বিদেশ থেকে ফায়দা দিতে থাকে, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে, তাহলে তো আমাদের কিছু করার নেই। আর একটা জিনিস বুঝতে হবে, এটা কোনোটাই সরকার নিয়ন্ত্রিত নয়। আমরা দাবি করেছিলাম কৃষি বিলের সময়, মনে আছে, কৃষক সমাজ থেকেও বা অন্যান্য বিরোধী দলগুলোর দাবি ছিল যে বেশি করে এই যে কৃষক মান্ডিগুলো সরকার নিয়ন্ত্রণ যাতে হয়। এই কেন্দ্র সরকার এইগুলোকে বেসরকারিকরণ করেছে, বেসরকারি নিয়ন্ত্রণ হয়েছে। আজকে কি হোলসেল মার্কেট, কি রিটেল মার্কেট, এটাতে কোনো রাজ্য সরকারের এখতিয়ার নয়। একটা পেট্রোল ডিজেলের দাম, এলপিজির দাম, এইগুলোর মধ্যস্থতা ভোগীটাকে, এর পরেটাকে, যে আজকে নর্মাল যদি আমি বাইরের বা ইন্টারন্যাশনাল মূল্য দেখি পেট্রোলিয়ামে, তাহলে আমাদের 28 টাকা লিটারের পেট্রোল পাওয়া উচিত, তাহলে আমাদের 16 টাকা লিটার ডিজেল পাওয়া উচিত। কিন্তু আমরা যে 100 টাকা 105 টাকায় কিনছি, এর দালাল, এর পরে এর মধ্যস্থতা ভূমিকাকে, এইটা বুঝতে হবে। এইগুলো রাজ্য সরকারের এখতিয়ার নেই, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কৃষি নীতি, সম্পূর্ণ ভ্রান্ত রিটেল নীতির জন্য। তাহলে এই যে দাম বৃদ্ধির জন্য, আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথাই যদি বলি কৃষাণুদা, এই যে দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষের এত অসুবিধার জন্য, তাহলে রাজ্য সরকারের কি পদক্ষেপ? টাস্কফোর্স গঠন করা হচ্ছে, টাস্কফোর্সের অভিযান চলছে, কিন্তু সেই নজরদারির পরে আবার দাম যে কে সেই চলে আসতে পারে, এই আশঙ্কার জায়গাও তো থাকছে। তাহলে করণীয় কি বলে আপনি মনে করছেন? কৃষ্ণদা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমরা আবার বললাম যে এর মধ্যে রাজ্য সরকারের লিমিটেড ক্ষমতা আছে। কৃষক মান্ডিগুলো মূলত এই এফসিআই নিজেদের দায়িত্ব বিগত 10-12 বছরে প্রত্যাহার করে নিয়েছে। সেইগুলো প্রাইভেট সেক্টর, আম্বানি আদানিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, প্রাইভেট প্লেয়ারদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে পেট্রোপণ্যের মূল্য বা পেট্রোপণ্যের নিয়ন্ত্রণ কেন্দ্র সরকার করে, রাজ্য সরকার, কোনো রাজ্য সরকারই করে না। আর আমাদের যদি জাতীয় যে ন্যাশনাল হাইওয়ে গুলো দেখি, যেটা দিয়ে বাইরের রাজ্য থেকে আমাদের এখানে আসছে, সেগুলো এত, বিশেষ করে এই বর্ষাকালে এত দুর্দশা যে যেইগুলো 7 দিনে যেই মাল এখানে চলে আসা উচিত, সেইগুলো 15 দিন 20 দিন লাগছে। তো সুতরাং ন্যাচারালি যেগুলো পেরিশেবল কমোডিটি, সেইগুলো খুব তাড়াতাড়ি পছন্দ হচ্ছে। তো এগুলো বিভিন্ন কারণ আছে, আমি তো আবার বললাম, এগুলো রাজ্যের এইগুলোতে এখতিয়ার বা কারণ একাধিক কারণ রয়েছে, কিন্তু মানুষের সুরাহার জায়গাটা কোথায়, সেই কারণ এবং তার কি সমাধান, সেই উত্তর তো খুঁজতে হবে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, আপনারা তো বিভিন্ন জায়গায় বাজারে বাজারে অভিযান চালাচ্ছেন এবং সেখানে তো এই প্রশ্নের মুখেও আপনাদের পড়তে হচ্ছে যে কেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিল তারপরে সব অভিযান শুরু হলো, কেন এতদিন কেন এই অভিযান বা নজরদারি চললো না? আমি একটুখানি আপনাকে শোনাতেও চাইবো। কি এতদিন বাদে আপনাদের চৈতন্য হলো? হ্যাঁ, এতদিনে হ্যাঁ, এতদিন শুয়েছিলেন, সেটাই বলছি। হ্যাঁ, ঘুমিয়েছিলেন, সেই জন্যই তো এই অবস্থা বাজারে। আরে মশাই, ঘরের খেয়ে ফোনের মোষ দাঁড়িয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে সমস্ত সবজির দাম। আরে সবজি চলে গেছে, চলে গেছে, তা সাপ্লাই করছেন না কেন? বাইরের সাইড থেকে বাড়ির সাথে কেন বসাবে?
রবীন্দ্রনাথ বাবু, এইভাবেই তো সাধারণ মানুষের একটা ক্ষোভ এবং সেই অভিজ্ঞতা আপনারও হয়েছে। এতদিন নজরদারি কেন ছিল না? মুখ্যমন্ত্রী নির্দেশ দিল, তারপরে এই অভিযান, এই নজরদারি, এই প্রশ্নটা কিন্তু উঠছে। একটু সময় দাও তাহলে বলি। হ্যাঁ অবশ্যই বলুন। বলি নিশ্চয়ই। শোনো, হ্যাঁ বলছি যে এই যে পেঁয়াজে কেন্দ্রীয় সরকারের দুটি কোঅপারেটিভ সংস্থা আছে, নাফেড আর সিসিসিএল। এরা সারা বছর বাজার থেকে পেঁয়াজ সংগ্রহ করে, আরও অন্যান্য অনেক কিছু করে, মূলত পেঁয়াজটা করে এরা যখনই বাজারে ক্রাইসিস হয় তখন পেঁয়াজটা বাজারে এরা ছাড়ে যাতে দামটা স্থিতিশীল থাকে। ওদের একটা বিরাট বড় দায়িত্ব এটা। ওরা কিন্তু এই আমাদের রাজ্যে পেঁয়াজ হয় না, কম হয়, 3 মাসের হয়। আমাদের এখানে ওই একটা পেঁয়াজ হয়, তার কোয়ালিটি একটু লো কোয়ালিটি, ওই রকম নাসিকের মতো অত ভালো হয় না, সেটা 3 মাস চলে। বাকি 9 মাসই আমাদের নির্ভর করতে হয় ওই নাসিকের পেঁয়াজের উপর। কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার যে কোঅপারেটিভ আছে, যে দুটোর কথা বললাম, ওরা পুরোপুরি নিয়ন্ত্রিত এবং ওরা যখন মনে করে তখন সেটা ছাড়ে। এবং এগুলো বাংলাদেশ বা আশেপাশের যেসব দেশ আছে সেখানেও পাঠাচ্ছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অনেক সময় করতে হয়, দেশের লোকে চাহিদা থাকলেও অনেক সময় পাঠাতে হয়, এসব আছে, অনেক ফ্যাক্টর আছে। যাই হোক, এখন যেটা সমস্যা হয়েছে পেঁয়াজে, যে পেঁয়াজের এখানে যোগান অনেক কম, যেটা হলে দামটা স্থিতিশীল হবে, কম হবে 20-25 টাকার মধ্যে, 30 টাকা, সেটা এখানে হচ্ছে না। এর মূল কারণই এইটা যে পেঁয়াজ এখানে উৎপাদন। তবে আপনাদের জানাচ্ছি পেঁয়াজ থেকে সংরক্ষণের ব্যবস্থা ছিল। বলতে দিন 1 মিনিট, বলছি, ওখানে আসছি। পেঁয়াজের এখানে স্টোর হয়েছে, এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে পেঁয়াজ স্টোর করার জন্য ব্যবস্থা হয়েছে, যেটা আগে ছিল না। আর যে সবজিগুলো আপনারাই দেখাচ্ছেন যে 100 টাকার নিচে যেগুলো ছিল, এগুলো সব 50 টাকার নিচে চলে এসছে। এগুলো ধীরে ধীরে আরও নামবে। এবার এটা আশা করা উচিত না যে 15-20 টাকায় নেমে যাবে। যতটা কমেছে ততটা কি সাধারণ মানুষের নাগালের মধ্যে? লিপিকাদির কাছে যাব। লিপিকাদি, ট্রান্সপোর্টেশন কস্ট তো কমছে না। কথা শুনে খুব মজা লাগছে যে কিষাণকেও দেখলাম, ওনাকেও দেখলাম, ওনারা পেঁয়াজে আটকে রয়েছেন। কারণ পেঁয়াজটা যেহেতু বাইরে থেকে আনা হয়, ওরা পেঁয়াজে আটকে রয়েছেন, যেটা আমরা একসময় নির্মলা সীতারামনকে কেউ প্রশ্ন করেছিল, মাননীয় অর্থমন্ত্রীকে, যে পেঁয়াজের দামে উনি বলেছিলেন আমি তো পেঁয়াজ খাই না, আমি বলতে পারবো না। এরা পেঁয়াজেই আটকে রয়েছে। কারণ আরে বাদ বাকি জিনিসগুলো বলুন, লাউ, কুমড়ো, কাঁচকলা, ঢেঁড়স, যেগুলো আমার এখানে উৎপাদন হয়, তার এত দাম কেন? আর কৃষাণু যে এত তথ্য দিচ্ছেন, কৃষাণু একটা কথা বলুন, পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন, পশ্চিমবঙ্গে মানুষের গড় মাথা পিছু আয় কত, সেই হিসাবটাও একটু দিন। অবশ্যই আলোচনায় আসবো, কারণ একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে, সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে। নজরদারি হটানোর পর আদৌ এই দাম ধরে রাখা সম্ভব? এই যে দাম নিয়ন্ত্রণ, কেন একেবারে দাম ঊর্ধ্বমুখী হওয়ার মুখে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? একাধিক প্রশ্ন সাধারণ মানুষের রয়েছে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা আদৌ কমলো কি বাজার দর? আপনারা উত্তর পাঠিয়েছেন সামাজিক মাধ্যমে, আপনাদের মতামত আপনারা জানিয়েছেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত আপনাদের মতামত জানাবেন। সেই সামাজিক মাধ্যমে আপনাদের কি মতামত রয়েছে সেদিকে নজর রাখতে রাখতেই আমরা আলোচনাতেও যাব। আমি প্রথমে মণিকাঞ্চনবাবুর কাছে যাব। মণিকাঞ্চনবাবু, একাধিক বিষয় সামনে আসছে, এই দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি নিয়ে একাধিক কারণ সামনে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রেরও একটা ভূমিকার বিষয়ে বলা হচ্ছে, কি বলবেন আপনি? আমি তৃণমূল প্রতিনিধির উদ্দেশ্যে বলবো, চুনাও খতম হো গয়া ধরতি পে আজা তুম। তো সুতরাং উনি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো শুধু আর কেন্দ্রীয় সরকারকে গালমন্দ করা, এটা ওটা সেটা, আর পেঁয়াজ রচনায় হয়তো পড়ে এসেছেন, বাকি আলু, শসা, লঙ্কা এগুলো পড়ে আসেননি। যে পেঁয়াজ বাইরে থেকে আসে, লঙ্কা তো বাইরে থেকে আসে না, শসা তো বাইরে থেকে আসে না, আলু তো আমরা উৎপাদনের ভালো জায়গায় রয়েছি, তো সেইগুলোর দাম কমছে না কেন? সবই যদি কেন্দ্রীয় সরকার করে, তাহলে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছে কিসের জন্য? টাকা তোলার জন্য, রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করার জন্য,
তারা কি করছে, কোন পদক্ষেপ নেওয়া হয়েছে? যদি কেন্দ্রীয় সরকারই করত তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন প্রেস করে যেদিন দাঁড়ালেন সেদিন বললেন না কেন যে কেন্দ্রীয় সরকারের জন্য দাম বেড়েছে, আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করব? তিনি কেন টাস্ক ফোর্সকে দায়িত্ব দিলেন? টাস্ক ফোর্সকে কেন দায়িত্ব দিলেন? আরে দাদা, টাস্ক ফোর্সের ভদ্রলোককে আমি বলছি, দাদা আপনাদের তো খেলা দিয়েছে পিছন দিয়ে, আপনাদের তো পিছন দিয়ে খেলা দিয়েছে। ওই কুয়োয় বাচ্চা বাঁচানোর জন্য এক ভদ্রলোক পড়ে গিয়েছিল, উঠে জিজ্ঞেস করলো ধাক্কাটাকে মেরেছে। আপনার অবস্থা তো সেরকম। মুখ্যমন্ত্রী যদি না বেরোতো সারা বছর কি করেন? ঘরে চাল গম বেচে বেড়ান। আপনাকে দেখা যায় না রাস্তা। রবীন্দ্রনাথ বাবু, হ্যাঁ ওই এরা কিছু এই নেই ওই নেই করেন কি এখানে এসে একটা পজিটিভ, আপনাদের দৃষ্টিভঙ্গিটাই ব্যাকওয়ার্ড, আপনারা সব করতেই জানেন না, আপনারা মানুষকে পেছন থেকে টেনে দেন। একটা সমস্যা হলে সমস্যাটা মোকাবিলা করে সাহায্য না করে তার সমানে নেগেটিভিটি তৈরি করে। কিছু জানেন না, ফালতু কথা বলছেন, কিছু জানেন না, বাস্তবের সরবরাহ। অনেক জিনিসের দাম কমেছে, লঙ্কা টমেটোর দাম বেশি আছে, বাকি সব জিনিসের দাম কমেছে। আপনারা করলে আপনাদের চ্যানেলেই দেখাচ্ছে, আপনাদের আপনারা কি স্টেপ নিয়েছেন সেটা বলুন। 24 ঘন্টায় দেখাচ্ছে এগুলো, আর আপনারা মুখে বলছেন সঠিক কথা বলুন, সঠিক বাজারে আপনাদের লোকজন একই সাথে আমরা গিয়েছিলাম, অয়ন আমাদের সঙ্গে ছিল, আমরা সেখানে দেখেছে, সেও দেখেছে কি দামে দুটো বাজারে পাওয়া যাচ্ছে উত্তর কলকাতা। কৃষ্ণানুদা, দেখো প্রথম কথা বলে রাখছি, বাংলার ভালো কার্যদাহ হয় সেগুলো এরা বলতে চায় না। এখন বিষয়টা হলো, যেটা মেইন বিষয় আমি আবার বলছি, যে ভারত সরকারের পরিসংখ্যান অনুসারে ভারতবর্ষের আরো 28টা অঙ্গরাজ্যের তুলনায় পশ্চিম বাংলা ভালো আছে। এত মূল্যবৃদ্ধি সত্ত্বেও ভালো আছে, তার কারণ হচ্ছে বাকি রাজ্য বিজেপি কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে মূল্য। সাধারণ মানুষের প্রতিক্রিয়া তো কৃষ্ণানুদা বলছে না ভালো আছে, তারা বলছে না বিশ্বাস অবস্থা, দাম এখনো চড়া। কমপ্লিট করি, আমাদের পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি শাসিত, কনজিউমার প্রাইস ইন্ডেক্স 6.2, বিজেপি এক মাস হলো এসেছে। কংগ্রেস শাসিত কর্ণাটকা কনজিউমার প্রাইস ইন্ডেক্স 6.5। লিপিকা দি খুব সংক্ষেপে, মানুষের আয় কত সেটা আগে বলুক, মাথা পিছু আয় কত? কলকাতার বাইরে প্রচুর জেলা আছে, যে জেলাগুলোতে মাথা পিছু আয় এত কম, মানুষের ক্রয় ক্ষমতা নেই, সেই মানুষ এই এত দামের জিনিস মুখ্যমন্ত্রী 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, 10 দিনের মধ্যে বাজার দর যে কোনো ভাবেই নিয়ন্ত্রণে আনতে হবে। আজকে সেই 10 দিনের সময়সীমা শেষ হলো। কলকাতার বাজার এবং জেলার বাজারের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু কিছু সবজির দাম কমেছে অবশ্যই, এবং কিছু সবজির দাম, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় কিছু সবজি যেরকম আলু, তার দাম কিন্তু এখনো চড়া রয়েছে। কিন্তু যতটা দাম কমেছে সেটা সাধারণ মানুষের নাগালের মধ্যেই আসলো কি দাম কমার পরও? এই প্রশ্ন কিন্তু এখনো থেকে যাচ্ছে, কারণ সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা যখন দেখাচ্ছি তারা কিন্তু এখনো বলছে যে এখনো আমাদের অবস্থা সেই নাভিশ্বাসী। অবশ্যই আমাদের বাজার দরের দিকে নজর থাকবে, কি পদক্ষেপ পরবর্তীতে প্রশাসনের থাকে সেদিকেও নজর থাকবে। সবাইকে ধন্যবাদ। বাংলা@5 আজকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।